স্বাগতম ক্রিক ফ্যান্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্ট। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আগামী 26 ডিসেম্বর পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের। দলগুলো কিন্তু নিলাম থেকে নিজেদের গুছিয়ে নিয়েছে। দেশি বিদেশি ক্রিকেটার কিন্তু এরই মধ্যে দলগুলো ভারী হয়ে উঠেছে। বিদেশি ক্রিকেটারও তারা আসলে একের পর এক নিচে চমক দেখাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আমরা বেশ কিছু সাইনিং নিয়ে আজকে কথা বলবো। আমার সঙ্গে আছেন মমিনুল ইসলাম। মমিনুল, স্বাগতম। ধন্যবাদ আপনাকে। ঢাকা কিন্তু বড় সড়ো একটা চমক নিয়ে হাজির হচ্ছে। আমরা আসলে কিছুক্ষণ আগেই জানলাম, আপনি যদি একটু রিভিল করতেন কিরকম চমক আসলে অপেক্ষা করছে। ঢাকার চমকটা মনে হয় শুরু থেকে ছিল। আপনি যদি গত সিজনটা একটু চিন্তা করেন, গত সিজনের যে নামগুলো প্রথমে বলেছিল তারা অ্যালেক্স হেলস আসবেন, জনসন চার্লস আসবেন, কিন্তু দুজনকে কিন্তু পরবর্তীতে তারা পাওয়া যায়নি। কিন্তু এইবার কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম। আপনি যদি তারা একদম আটঘাট বেঁধে নেমেছে মানে গতবার যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলো এবার আর তারা করতে চায়নি। এই কারণে কিন্তু একেবারে শুরু থেকে দেখবেন তাদের সাইনিংগুলো। আপনি যদি নিলামের আগে চিন্তা করেন যে তারা তাসকিন আহমেদকে, সাইফ হাসানকে তারা সাইন করেছে দেশি হিসেবে। তার সঙ্গে আপনি বিদেশি চিন্তা করেন, তারা উসমান খান আছেন, তার সঙ্গে আছেন অ্যালেক্স হেলসকে নিয়ে গতবার অনেক কিছু হয়েছে। সো 4টা সাইনিং কিন্তু আপনি যদি খেয়াল করেন বেশ ভালো সাইনিং এবং বিপিএল এর পার্সপেক্টিভে খুবই টপ গ্রেডেড আপনি সাইনিং বলতে পারেন। বিপিএল এর নিলাম থেকে হয়তো তারা কিছু সাইনিং আপনি যদি বলেন, মনে করেন যে আপনি ওইখানে মিঠুনকে 54 বা 55 লাখ টাকা দিয়ে নিয়েছেন, নাসির, সাব্বির, মানে এরা একদম খারাপ ক্রিকেটার বলছি না, কিন্তু এরা যখন এই টাইপের একই টাইপের ক্রিকেটার যখন 4-5 জন একই দলে থাকে তখন ওই দলটার জন্য সাস্টেন করা একটু কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আরেকটা ব্যাপার আপনি দেখবেন যে মানে নাসির হোসেন, সাব্বির রহমান তারা তো অলরাউন্ডার। এরকম অলরাউন্ডার থাকলে দলের যেই একটা মানে এই স্টেবিলিটি চলে আসে, ভারসাম্যপূর্ণ একটা দল তৈরি হয়, এটা কিন্তু তাদেরকে আসলে সাস্টেন করবে। আপনি আসলে এই জায়গায় হয়তোবা একদম নর্মাল কোনো ক্রিকেটার বা অখ্যাত কোনো ক্রিকেটার খেলানোর চেয়ে এরকম ক্রিকেটার খেলানো অনেকাংশে ভালো, ওই লাক্সারিটা দিবে। কিন্তু একটা সমস্যা যেখানে আছে, আমি তাদের বলছি না, তারা তো বিপিএল যদি আপনি খেয়াল করেন যে তাদের চেয়ে আসলে কয়জন ভালো ক্রিকেটার আছে এটা তো বলার সুযোগ নেই। আমি ওই জিনিসটা বলছি না যে তারা খারাপ ক্রিকেটার, তারা এই করেন না। কিন্তু একটা সমস্যা যেটা হচ্ছে যে এই বয়সের ক্রিকেটারদের আপনি যদি নাসির তো লাস্ট বিপিএলটা খেলতে পারেন এটা ইয়ের কারণে, মিথুন নিয়মিত বিপিএল খেলছেন, হ্যাঁ তিনি হয়তো প্রতিবার 200, 250, 300 রান করেন, সাব্বির গতবার একটা ভালো ইনিংস খেলেছিলেন। কিন্তু যেটা হয় যে যখন এই টাইপের প্লেয়াররা কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারবেন না তখন ওই দলটা প্রেশারে পড়ে যাবে। সো এই 3-4 জনের যে সমস্যাটা হবে, যদি তারা কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারেন ঢাকা খুবই ভালো পর্যায়ে যাবে, কিন্তু যদি না করতে পারেন তাহলে কিন্তু ঢাকা অনেক বেশি ব্যাকফুটে থাকবে। তারপর নিলামের আপনি অন্য চিন্তা করেন যে দাসুন সানাকা তারা বেশ ভালো একটা পিক করেছে, মোটামুটি বেশ ভালো দল গড়ানোর চেষ্টা করছে। এখন নিলামের পরেও যেহেতু আপনি চাইলেই ক্রিকেটার নিতে পারবেন, বিদেশি ইচ্ছে মতো বিদেশি ক্রিকেটার নিয়ে আসতে পারবেন, সেই ক্ষেত্রে তারা বেশ কিছু ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছে। এখন আমরা আসলে পুরোপুরি নাম বলাটা কঠিন, কারণ আমরা বেশ কিছু জানি, হিন্টস জানি যে কারা আসতে পারেন, কে করতে পারেন, কিন্তু যেহেতু তারা অফিসিয়াল আমাদেরকে জানাচ্ছে না, বলছে না, সো আমি যখন নামটা প্রকাশ করবো তখন অটোমেটিক আমার একটা কিন্তু রিস্ক থেকে যাবে যে এই ডিলটা ধরুন হলো না, কারণ একটা ডিলও কিন্তু এখন পর্যন্ত অফিসিয়ালি কনফার্ম হয়নি যে সাইন করে ফেলেছে, আমি বলে দিলাম ঠিক আছে এটা হবেই হবে, ব্যাপারটা এরকম না। কিন্তু তারা যতটুকু জানা গেছে যে সাউথ আফ্রিকান ক্রিকেটারের কথা বলতে পারেন, ওইখানে একটা নাম বেশ কিছু আমরা অনেক আগে বলেছি যে আমাদের দর্শকরাও হয়তো বা শুনেছেন, আমরা সবার আগে বলেছিলাম যে কুইন্টন ডিককের সঙ্গে আলোচনা চলছে, এটার ডিলটা হবে কি হবে না আমরা এখনো জানি না, এখনো আলোচনাটা চলছে। এখানে একটা বড় সমস্যা হচ্ছে তিনি এসি টি20-তে সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের হয়ে খুব সম্ভবত খেলবেন, সে কারণে ডিলটা নিয়ে কনফিউশন আছে। আমরাও এই কারণে জোর দিয়ে বলতে পারছি না যে ঠিক এই ডিলটা হবে, কিন্তু যতটুকু জানা গেছে যে লাস্ট 10-15 দিন বা 20 দিন ধরেই ওই আলোচনাটা কন্টিনিউয়াসলি আছে। তারা চিন্তা করছে যে কোন সময়টা তাদের খেলানো যেতে পারে, তিনি কোন সময়টা আসতে পারবেন, কয়টা ম্যাচের জন্য আসতে পারবেন, এই স্লটগুলো মিললেই হয়তো এই সাইনটা আসলে হলেও হতে পারে, এরকম ব্যাপারটা আর কি। তবে এখানে কিন্তু 2টা অস্ট্রেলিয়ান ক্রিকেটারের সঙ্গে কথা চলছে ঢাকার, এটা মনে হয় একটা বিগ নিউজ। অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আপনি ধরেন অস্ট্রেলিয়া টিমের বাইরেও যারা আসলে আছেন তারাও যদি বিপিএল যদি আসেন, এটা মান কিন্তু অন্য লেভেলে চলে যাবে। এখানে আমার একটা কনফিউশন আছে। কনফিউশনটা আসলে এই সেন্সে যে অস্ট্রেলিয়ান কারা আসবেন আমরা কিন্তু এখনো জানি না, মানে ফিক্সড জানি না যে কোন ক্রিকেটার আসবেন। এটা আপনি হতে পারে যে টিম ডেভিড আসতে পারেন, ডেভিড ওয়ার্নার হতে পারেন, স্টিভ স্মিথ, মানে নামগুলো জাস্ট যে নামগুলো বলছি। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, আপনি যখন ডিসেম্বরের 14 তারিখ থেকে বিগ ব্যাশটা শুরু হবে, সেটা শেষ হবে হচ্ছে জানুয়ারির 13 তারিখ খুব সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। তারপরে তার মানে আপনি
অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের আপনি অ্যাভেলেবেল পাবেন কখন, 13 তারিখ থেকে তখন ঢাকা পর্বটা শুরু হবে, এবং ওই সময় প্লে অফের আগে আগে, প্লে অফের আগে আগে তখন 10 দিন, আপনি যদি 13 তারিখে বিগ ব্যাশ শুরু হয় তার মানে গ্রুপ পর্বগুলো শেষ হবে আরও 5 দিন আগে, তার মানে আপনি ধরে নিচ্ছেন যে 7 তারিখ 8 তারিখ বা 8 তারিখের দিকে গ্রুপ পর্বটা শেষ হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে 10টা বা 8টা দলের ভিতর থেকে 4টা দল সুপার 4-এ থাকবে আর বাকি দলগুলো বাদ পড়ে যাবে। তার মানে কিন্তু আপনার অনেক বড় একটা চান্স থেকে যাবে যে আপনি যে 8 তারিখ থেকে কোনো ক্রিকেটারকে নিয়ে আসেন, 23 তারিখে ফাইনাল, আপনার হাতে কিন্তু আপনি 15 দিন বা 14 দিন সময় পাচ্ছেন, তার মানে অনেক দিন আপনি সময় পাচ্ছেন। তো আমার মনে হয় যে দলগুলো এই টাইমটাতে একটা জিনিস চেষ্টা করবে যে ঢাকা পর্বটা শুরু হওয়ার আগে আপনি সিলেটে চট্টগ্রামে যেই সময় খেলবেন সেখান থেকে যত বেশি সম্ভব পয়েন্টটা অর্জন করে নিজেদেরকে একটু নির্ভর রাখতে চাইবেন। বিগ ব্যাশটা শেষ হলে বা IL-T20-র ঠিক আগ মুহূর্তে তারা একটা লম্বা একটা লাভ দেওয়ার চিন্তা করবেন, যে তাদের বিদেশি ক্রিকেটার যারা আসেন বা 2 ম্যাচ 3 ম্যাচ 5 ম্যাচের জন্য যাদেরকে পাওয়া যাবে তাদেরকে নিয়ে আসলে একটা লাভ দেওয়া। আপনি কিন্তু একটা ভালো পয়েন্ট আউট করেছেন, যেটা হচ্ছে যে এবার কিন্তু শুরু হচ্ছে সিলেট থেকে, তারপরে চট্টগ্রামে যাচ্ছে। সো দলগুলোর এইভাবে চিন্তা করতে হবে যে ঠিক আছে আমি সিলেট এবং চট্টগ্রাম থেকেই কোয়ালিফাই করে আসবো। মানে এমন হতে পারে যে আপনি কোয়ালিফাই হয়তো অফিসিয়ালি করেননি কিন্তু আপনি ঢাকায় এসে একটা ম্যাচ জিতলে আপনি কোয়ালিফাই করবেন, এরকম সিচুয়েশন তো হতে পারে। কারণ ঢাকায় কিন্তু খুব বেশি ম্যাচ একদম কম, গ্রুপ পর্বে ম্যাচ মানে BPL এর ইতিহাসেই সবচেয়ে বেশি কম ম্যাচ, মানে 6টা ম্যাচ খুব সম্ভবত গ্রুপ পর্বের কথা বলছি। তার মানে আপনি মোটামুটি সিলেট এবং চট্টগ্রাম থেকে কোয়ালিফাই করে আসতে পারেন। এইটা হইলে যে সুবিধাটা হবে যে আপনি যখন অস্ট্রেলিয়ান ক্রিকেট আনবেন বা বড় বড় অন্য দলের ক্রিকেটারদের নিয়ে আসবেন, আপনি তখন গ্রুপ পর্বে 1-2টা ম্যাচ তাকে ট্রাই করতে পারবেন। কারণ গতবার যদি আপনার মনে থাকে ওই রংপুর রাইডার্স তারা কিন্তু টিম ডেভিডকে নিয়ে এসেছিল, আরো বেশ কয়েকজন ইংল্যান্ডের এবং রাসেল এদেরকে নিয়ে এসেছিল। তো যেটা হয়ে গেছে তারা একটা ম্যাচে পারফর্ম করতে পারেননি এবং তারা ওইখান থেকে বিদায়ী হয়ে গেছে। সো এইটা জিনিসটা যেটা হবে যে আপনি যদি আগেই কোয়ালিফাই করে আসেন এবং আপনি যেটা বললেন যে তাহলে ঢাকা পর্বে এসে আপনি একটা ম্যাচ খেলালেন, তাহলে সে কন্ডিশনটা একটু ভালো বুঝলো, তারপর তো একটু সময় পাচ্ছে 6 দিন 5 দিন, একটু সময় নেবে, একটু প্রস্তুতি নেবে, তাহলে আপনি তাদেরকে আপনি ওই যে মানে গুরুত্বপূর্ণ যে ম্যাচগুলো সুপার 8 বা এলিমিনেটর কোয়ালিফায়ার যে ম্যাচগুলো আছে সেখানে আপনি একদম পুরোদম একদম স্যাটেল একজন ক্রিকেটারকে পাবেন। সো এইটা মনে হয় দলগুলোর জন্য অনেক বড় ব্যাপার এবং এই কারণেই খুব সম্ভব যেহেতু ওই 8 তারিখ বা 9 তারিখ থেকে যেহেতু অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের পাওয়া যাবে, ঢাকা খুব সম্ভবত এখানে 2টা বড় বাজি মারতে যাচ্ছে এবং নামগুলো কি আমি জানি না, কিন্তু মোটামুটি বেশ বড় তারকাদের সঙ্গে আলোচনা চলছে বলে শোনা যাচ্ছে আর কি এই পর্যন্ত আসলে আমার কাছে। তবে আপনি যে টাইম ফ্রেমটা বললেন এই সময়টাতে কিন্তু পাকিস্তানি ক্রিকেটারদের পাওয়া যাবে না, এটা আসলে বড় একটা ধাক্কা মনে হয় BPL খেতে যাচ্ছে। সো এই টাইমটাতে পাকিস্তানি ক্রিকেটারদের যদি নাও পাওয়া যায় তাহলে আমরা হয়তো বা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দিকে BPL এর ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে আগ্রহী হতে পারে। পাকিস্তানি ক্রিকেটারদের কি আসলেই কি এই টাইমটাতে পাওয়া যাবে না, তাদের সম্ভাবনা এইখানে আসলে এখানে একটা আছে যেটা হচ্ছে পাকিস্তানি বলাটা একটু টাফ। মানে জিনিসটা হচ্ছে আপনি পাকিস্তানের সব ক্রিকেটারের জন্যই ব্যাপারটা এরকম না, শ্রীলঙ্কার ক্ষেত্রেও আছে যারা হচ্ছে সব ব্যাপারটা হচ্ছে যে যারা জাতীয় দলে আছেন, কারণ যেহেতু ওই 7 তারিখ 9 তারিখ এবং 11 তারিখ শ্রীলঙ্কা এবং পাকিস্তানের 3টা T20 ম্যাচ হবে বিশ্বকাপের আগে 1 মাস আগে। আপনি স্বাভাবিকভাবে দুনিয়ার সব কিছু বাদ দিয়েই আপনি জাতীয় দলকে প্রায়োরিটি দেবেন, বোর্ডও সেই চিন্তাটাই করবে। সো স্বাভাবিকভাবে ওই স্কোয়াডে যারা 15 জন বা 16 জন যারাই থাকুক না কেন বা ওই শ্রীলঙ্কার স্কোয়াডে আপনি দেখেন শ্রীলঙ্কার মানে যেই ক্রিকেটাররা আছেন সেখান থেকে দাসুন সানাগার কথা বলতে পারেন, কুশাল মেন্ডিসের কথা বলতে পারেন, তারা হয়তো বা এই টাইমটাতে BPL খেলবেন না, এটা একদম প্রায় নিশ্চিত। মোটামুটি প্রায় নিশ্চিত বলতে আপনি একদম কনফার্ম করতে পারেন, কারণ স্বাভাবিকভাবে তারা দলের সবচেয়ে বড় তারকা। সো আপনি তাদেরকে রেখে তো আপনি একটা বিশ্বকাপ প্রস্তুতি সিরিজ খেলতে পারবেন না। সো যে জিনিসটা জানা যাচ্ছে যে এই যে যারা জাতীয় দলে 30 জন ক্রিকেটের কথা যদি আমি বলি, তার ভিতরে তো অনেকেই দল পেয়ে গেছেন। আপনি পাকিস্তানের তো অনেকেই দল পেয়েছেন, যেমন আপনি রাজশাহীতে বলতে পারেন সাহেবজাদা ফারহাদ, তিনি T20 দলে আছেন। আপনি হুসাইন তালাতের কথা বলতে পারেন, আপনি মোহাম্মদ নওয়াজের কথা বলতে পারেন, আপনি ঢাকাতে উসমান খানের কথা বলতে পারেন, আবরার আহমেদ আপনি বলতে পারেন চট্টগ্রাম রয়েছে, এরকম সাইমা আয়ুব বলতে পারেন সিলেট টাইটান্স। মানে প্রত্যেকটা দলেই কিন্তু পাকিস্তানি ক্রিকেটারের আধিক্যতা আছে এবং এরা কিন্তু সবাই জাতীয় দলের ক্রিকেটার। আপনি রংপুরে ফাহিম আশরাফ, খুশদিল কথা বলতে পারেন, এরা যদি জাতীয় দলে থাকে তাহলে কিন্তু আপনাদের ওই 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই টাইমটাতে আপনি পাবেন না। এবং প্রত্যেকটা দল কিন্তু এটা জানে যে আমি এই 5 তারিখ থেকে বা 12 তারিখ পর্যন্ত এই 8 দিন বা 9 দিন আমার যে ক্রিকেটাররা আছেন যাদেরকে আমি ফুল সিজনের জন্য নিয়েছি তাদেরকে আমি পাবো না। সো তারা আমার যেটা মনে হয় যে পাকিস্তান এবং শ্রীলঙ্কার সিরিজটার শিডিউল তো ঘোষণা হয়ে গেছে, সেই সময় আসলে যারা আসলে খুব রিল্যাক্সে ছিল পাকিস্তান শ্রীলঙ্কার ক্রিকেটারদের নিয়ে যে তাদেরকে ফুল সিজনের জন্য পাচ্ছি, তারা হয়তো একটু মাথা খারাপ হয়ে গেছে, তারা হয়তো তাদের ব্যাকআপটা খুঁজে কিন্তু বের করতে হবে। একদম পারফেক্ট একটা রিপ্লেসমেন্ট কিন্তু আপনার লাগবে, না হলে আপনি এত বড় বড় ক্রিকেটার নিয়েছেন তাদেরকে যদি আপনি ধরেন একদম তৃতীয় সারির বা
চতুর্থ সারির ক্রিকেটার রিপ্লেস করেন, আপনি আসলে সার্ভাইভ করতে পারবেন না বিপিএল এই সার্ভাইভ করতে পারবেন না, এটা কিন্তু একটা ভালো জিনিস। যে জিনিসটা হচ্ছে কি জানেন, আপনি যে সময়টাতে তারা থাকবে না ওইটা টুর্নামেন্টে খুব টার্নিং একটা পয়েন্ট। আপনি যদি খেয়াল করেন চট্টগ্রাম পর্বটা শেষ হয়ে যাবে, সিলেট পর্বটা শেষ হয়ে যাবে, চট্টগ্রাম পর্ব শুরু হবে, ওই মুহূর্তে গিয়ে একটা ইকুয়েশন তৈরি হয়েছে সুপার ফোরে কে যাবে, কে সেমিফাইনালে যাবে, কোন ম্যাচ কার সাথে জিততে হবে, কি করতে হবে, একটা ইকুয়েশনে যখন আপনি ঘুরপাক খাবেন তখনই আপনার দলের মানে বড় তারকারা তারকাদের আপনি পাচ্ছেন না। সো এই দলগুলো যেটা বড় একটা প্রেশার। আমরা কিন্তু বেশ কয়েকদিন আগে বলেছি যে যেমন শ্রীলঙ্কার কুশল মেন্ডিসকে নোয়াখালী পাচ্ছে না, তারা আবিষ্কার সঙ্গে কথা বলছে, তাকে যদি পাওয়া যায়, কারণ আবিষ্কার বিপিএল খেলার অভিজ্ঞতা আছে, চট্টগ্রাম হয়ে তিনি ভালো ক্রিকেট খেলেছেন, বেশ ছন্দেও আছেন যেটা। তারপর তারা যে মাস সাদাকাত, আপনি কিন্তু বাধ্য হয়ে এই ধরনের ক্রিকেটারদের নিতে বাধ্য হচ্ছেন। পাকিস্তানের যে ইয়াং রাইজিং স্টার্সে তিনি টুর্নামেন্ট সেরা হলেন। সো এই যে একটা প্রেশার ক্রিয়েট হয়ে গেছে, আপনি অন্তত 20 জন বা 15 জন বড় মাপের ক্রিকেটারদের পাচ্ছেন না, এটা রিপ্লেসমেন্ট বের করা একটু টাফ। কারণ যদি একই সময় যদি এসএ টি20 হবে, অনেক ক্রিকেটারই আইএল টি20 থেকে সেখানে চলে যাবে। তবে অ্যাডভান্টেজ যেটা হচ্ছে যে আইএল টি20 এবং বিপিএলটা একসাথে চলতেছে না। কারণ আপনি 28 তারিখ বা 29 তারিখে মোটামুটি আইএল টি20 4টা দল নিশ্চিত হয়ে যাবে, বাকি দলের ক্রিকেটাররা ফ্রি হয়ে যাবেন এবং তারা চাইলেই এখানে খেলতে আসতে পারবেন। এবং এই জন্য কিন্তু প্রত্যেকটা দল 8 জন 10 জন বেশ বড় বড়, আপনি দেখেন এবার কিন্তু আর ওই লাস্ট 2-3 মৌসুমের যে জিনিসটা হয়েছে যে সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরির, একদম এফ ক্যাটাগরি, এরকম ক্রিকেটার যে মানে ভরপুর ছিল বিপিএল, এবার কিন্তু সেটা নেই। আপনি দেখবেন একদম লোয়েস্ট ক্রিকেটার হলে আপনাকে তাকে বি ক্যাটাগরিতে রাখতে হবে, মানে একদম মানে খারাপ ক্রিকেটার যদি। এবং এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে একটা দুইটা যদি বাদ দেন পিক, সেখানে মনে হয় যে সবগুলো ক্রিকেটারই বিপিএল খেলার কোয়ালিটির মতো বেশ ওই জায়গাটাতে আছে এবং দলগুলো মোটামুটি টাকা খরচ করছে, প্ল্যান এক্সিকিউট করার চেষ্টা করছে। এখন কথা হচ্ছে মাঠের ক্রিকেটের বাকি সময়টা আসলে কেমনে সামাল দেয়, সেটা হচ্ছে বড় ব্যাপার। ধন্যবাদ মোমিনুল, আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।